হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষীরা আছেন, সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক মিস করেছি এতদিন। কারণ এতদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি। কারণ আমার মো ফোনটা পুরোপুরি ড্যামেজ হয়ে গিয়েছিল। কি আর বলবো? অনেক দিন চলে গেছে। আমি ভিডিও আপলোড করিনি। আমার চ্যানেলটাও অনেকটা ড্যামেজ হয়ে গিয়েছে। তো এখন কতদিনে চ্যানেলটা তুলতে পারবো জানি না। অনেকটাই ক্ষতি হয়ে গেল আমার। অনেকগুলা ভিডিও ছিল মোবাইলের মধ্যে। আমি কখনো আশাই করতে পারিনি আমার মোবাইলটা আমি ব্যাক পাবো। আমার ফোনটা মানে এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কি বলবো। আর তার উপরে আবার মোবাইলটা ঠিক করার পরে তারপর দেখা গেছে যে এই যে ফোনের যে পাসওয়ার্ড, মজার ব্যাপার হলো ওই পাসওয়ার্ডটাই আমি ভুলে গিয়েছিলাম। তো যাই হোক আল্লাহর রহমতে আবার সবকিছু ব্যাক এসেছে, এটাই আলহামদুলিল্লাহ। তো আমার ভয়েস ওভার কেমন লাগছে, কেমন হচ্ছে আমি যে কিছুই জানি না। আমি শুধু ভয়েসটা দিচ্ছি। আর এই ভিডিওটা ছিল কিছুদিন আগের। এখানে আমি দুপুরে রান্নাবান্না করছিলাম। তো ওই ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এগুলা মনে করেন আমি করেছি মোবাইলটা ব্যাক হওয়ার পরে। আবার নতুন করে ভিডিও করেছি। তো এখানে দুপুরের জন্য রান্নাবান্না করছি। আর মেয়েদের যা কাজ থাকে আর কি। এই কয়দিনে অনেকটা প্রেশার, মেয়েকে স্কুলে ভর্তি করালাম, মানে স্কুল খুঁজে পাচ্ছিলাম না কোথায় ভর্তি করব, মাথায় কাজ করছিল না। আর আমরা ছিলাম ঢাকায়। ঢাকা থেকে এসে মানে অনেকগুলা কাজ জমা হয়ে পড়েছিল ঘরের। বেডশিট চেঞ্জ করলাম, তারপরে কাপড় চোপড় যেগুলা মানে নোংরা হয়েছিল ওইগুলা ধুয়ে দিয়েছিলাম। তারপরে আপনার ঘরের যে এক্সট্রা কাজকর্ম থাকে না, এই যে ঘর মোছা, থাই মোছা, মানে ফার্নিচার মোছা, এগুলা অনেকদিন আমরা ১৭ দিনের মতো হবে থেকেছি, ১৬-১৭ দিনের মতো। তো এগুলা তো বুঝতেই পারছেন যে এতদিন ঘরের কিছু ক্লিন করা হয়নি। আমি যাওয়ার আগে সব ক্লিন করে গিয়েছি। তারপর আবার মনে করেন যে ক্লিন না করলে কি হয়? মানে মানুষ ঘরে থাকলে তার প্রতিটা জিনিসে তার একটা হাতের ছোঁয়া থাকে। ওইখানে নোংরা অ্যা লেগে থাকার মতো মনে করেন যে পরিস্থিতি তৈরি হয় না। যখন আপনি ঘরে থাকবেন না, তখন আপনার ঘরের মধ্যে একটা অ্যা একটা বাজে একটা স্মেল চলে আসবে। আর ধুলোবালি তো লেগেই থাকবে। মানে যে ঘরে মানুষ থাকে না সেখানের অবস্থা তো এরকমই থাকে। আর আমার শাশুড়িকে রেখে গিয়েছিলাম। উনি তো মুরুব্বি মানুষ, উনি কি করবেন? তো আমি এসে আবার সব ঘর-দোর ঝাড় দিয়ে, মোছা দিয়ে, ঠাই-টাই পরিষ্কার করে মানে আমি আমার মতো করে সবকিছু ক্লিন করে নিয়েছি। আর ক্লিন না থাকলে আমার মানে কেমন লাগে? আমার কিছুই ভালো লাগে না। আমি মনে করি আমি নিজেও অসুস্থ হয়ে যাই। তো এই তো ক্লিন করা শেষ আমার ঠাই। আমার বেডরুমের ঠাই এটা। তো এটা ক্লিন করে নিয়েছি। আর নিট অ্যান্ড ক্লিন হলে মানে আ আফটার অ্যান্ড বিফোর এগুলো দেখতে খুব ভালো লাগে। তো এই তো ২ পাশের ২ টা আ অ্যা ২ টা থাই আমি মুছে ফেলেছি। তো এইভাবে করে আমি সব ঘরের মানে থাইগুলাই মুছে ফেলেছি। তো যাই হোক সবগুলো আর দেখাতে পারলাম না। তারপরেই তো বেডশিটটা চেঞ্জ করব। কারণ অনেকদিন হয়ে গেছে আমরা বাইরে ছিলাম। আ ঢাকা গিয়েছিলাম আমার ননাসের বাসায়। ওখানে বেড়াতে। আর ঢাকার মধ্যে যে পর্যটন এরিয়া আছে ওইগুলাতে বেড়াতে গিয়েছিলাম। যতটুকু ক্লিপ পারি আপনাদের সাথে শেয়ার করব কোথায় আমরা ঘুরতে গিয়েছিলাম, কি কিনেছিলাম এগুলা। তো এখানে আমি আমার বেডরুমের বেডশিটটা চেঞ্জ করছি। যেহেতু অনেকদিন বাসায় ছিলাম না, তো চেঞ্জ করাটা দরকার। তো বিছানাটা ভালো করে ঝেড়ে রোদেও শুকিয়েছি। বে বেডটাও রোদে শুকিয়েছি। তারপর আপনার এই যে বালিশগুলা ছিল ওইগুলাকেও রোদে শুকিয়েছি। আর আমার যে মানে আ বড় যে আ কম্বল থাকে, আ কম্বলটাও আমি রোদে শুকিয়েছি। সেটা আমি ক্লিন করেছি, ডিপ ক্লিন আ কম্বলটাকে। আ ওইটাকে আমি বেডের উপর রেখে তারপর ডিটারজেন্ট দিয়ে ১ম এ তারপর ভালো পানি দিয়ে পরিষ্কার করেছি। ৩ থেকে ৪ বার করে এরকম পরিষ্কার করেছি। তো আমি শেয়ার করিনি। আমার মানে অনেক কাজের চাপ ছিল, তো সব কাজ শেয়ার করা যায় না। এখানে নতুন একটা ইয়ে ইয়ে করছিলাম, কি বলে এই পাপোশ, পাপোশ বিছাচ্ছিলাম। তো নতুন কয়েকটা কিনা হয়েছে, ঢাকা থেকেও এনেছি। তো আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে কি এনেছিলাম।
তো এই তো আমার বেডরুমটা নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। আমি ভালো করে পরিষ্কার করে বেডশিট চেঞ্জ করে তারপরে রুমের যে লুকটা কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি। আর অনেক দিন পর বন্ধুরা আমি ভিডিওতে ভয়েস ওভার করছি। আমার ভয়েসগুলো যদি শুনতে আপনাদের কাছে খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি কি বলছি না বলছি কিছু বুঝতে পারছি না। আর আমার ভয়েসটা কেমন হচ্ছে আমি শুনতে পারবো ভয়েস ওভার দেওয়ার পর। এখন ভয়েস দিচ্ছি, আপনাদের কাছে যদি খারাপ লেগে থাকে আমি আস্তে আস্তে কন্টিনিউ করতে থাকবো, তখন আমার ভয়েসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, যাই হোক এখানে উম বাজার করা হয়েছে। তো এখানে আমার শাশুড়ি মাছ কাটছিলেন। তো মাছগুলো কিন্তু কেটেই দিয়েছিল। বড়, বড় পিস করে আরকি দিয়েছে। এখন ছোট, ছোট করে পিস করছিলেন আর মাছের মাথা কাটছিলেন। এখানে আ মোরগ আনা হয়েছে। আর মাছ থেকে দেখুন কত বড় ডিম পাওয়া গেছে। তো এই ডিমগুলা আমি আমরা মনে করেন উম ৪ বার খেতে পারবো। এখানে বোঝা যাচ্ছে না। তো সবকিছু ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ এগুলো আমি ব্লেন্ডার করে রাখবো। কারণ ঢাকা থেকে আসার পর আমার কাজের চাপ কিন্তু অনেক বেড়ে গেছে। আর এখন যদি প্রতিদিন আমি মানে পেঁয়াজ কাটা-বাছা করি, রসুন, আদা এগুলো কাটা-বাছা করি তাহলে দেখা যাবে যে অন্যান্য কাজে আমি ফোকাস দিতে পারব না। তাই ঝটপট সময় বাঁচানোর জন্য আমি আদা, রসুন তারপর পেঁয়াজ এগুলাকে ব্লেন্ডার করে নিয়েছি। আর যেগুলো আমার কাটাকুটির জন্য লাগবে ওইগুলাও একটা বক্সের মধ্যে আমি এইভাবে রেখে দিচ্ছি। তো যাই হোক আ সবকিছু ফ্রোজেন করে রেখে দিব। আর আপনারা সবাই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন যারা ভিউয়ার্স আছেন আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত যারা এসে পড়েছেন ভিডিওটিতে নতুন যারা আছেন তাদেরকে বলব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পুরনো ভিডিওগুলো দেখবেন। অবশ্যই, অবশ্যই আপনার আমার ভিডিওগুলো ভালো লাগবে। আসলে একদিনে তো মানুষকে ভালো লাগে না, দেখতে, দেখতে ভালো লাগে। তো দেখবেন, আমাকে শুনবেন, অবশ্যই আমাকে ভালো লাগবে। আর এখানে কিছু উম উম মাসের বাজার আনিয়েছি। প্রতিদিন বাজার আমি আনাই। আমি মাসের বাজার করাই না। কারণ গুছাতে একটু ঝামেলা। তো এবার আর মাসের বাজারটা একসাথে আনিয়েছি। মাঝে, মাঝে আনাই। আর অনেক সময় দেখা যায় মাসের বাজার আনা হয় না। আমাদের ফ্যামিলিতে মানুষ কম। তো এত বাজার লাগে না। আমি এখন বাজারটা আনিয়েছি। কারণ কিছু গেস্টও আসবেন আমাদের বাসায়। আর মনে করেন যে বাজার আনাতে হবে। তাই একসাথে বাজার করালাম। কারণ আ একদিকে আমার ভাইও বিদেশ থেকে এসেছেন, অন্যদিকে ননাসের ছেলেও একটা বিদেশ থেকে আসছে। তারপরে মনে করেন সামনে আপনারা বুঝতে পারবেন আমাদের বাসায় গেস্টরা আসা যাওয়া করতে পারে। আর এখন ডিসেম্বর মাস না? তো সবার বন্ধ আছে। এখন সবাই আসবে। তাই আমি বাজারগুলা বেশি করে করিয়ে নিয়েছি যাতে ঝামেলা হয় না। তো এই তো বাজার সদাই এগুলো দেখতেই পারছেন। তো আজকে একটা প্ল্যান আছে যে শীতের জন্য কিছু পিঠা বানাবো। তো দেখা যাক কতটুকু করা যায়। এখানে আমি সব মশলাপাতি আমার মসলার কৌটোগুলোতে রেখে দিয়েছি। তারপর চাল ডাল যা আছে সবগুলো আমি মানে কৌটোর মধ্যে একটা, একটা করে ভরে রেখেছি। আবার কৌটোগুলোও ওয়াশ করেছি। এগুলা ভিডিও করিনি। মানে কৌটোগুলোতে অনেকটা ময়লা জমে গেছে। ১৭ দিনের ব্যাপার তো সবকিছু মানে অগোছালো হয়ে গেছে। এখানে আমি করছিলাম কি নারকেল কুড়িয়ে আ নারকেলের পিঠা তৈরি করব। তো এখানে নারকেলের পিঠা তৈরি করার জন্য নারকেলগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর অন্যদিকে আমি নুনের পিঠা তৈরি করব। যার কারণে নুনের পিঠার ডোটা অ্যা বড় হাঁড়িতে করেছি। এখানে আমার শাশুড়ি আম্মা বলছিলেন আমাকে হেল্প করার জন্য। তো মুরুব্বি মানুষ উনি মানে এগুলা করতে পছন্দ করেন। তো ভাবলাম যে আচ্ছা তাহলে করেন আমার সাথে হেল্প করেন। তো এখানে দেখেন আমার আরেকজন মুরুব্বি, আমার মেয়ে দেখুন কি করছেন। উনি লাগছেন, উনিও পিঠা বানাবেন আমাদের সাথে। তো এখানে আমি পিঠা বানাচ্ছিলাম দেখুন কিভাবে বানাই। এটা হচ্ছে চিতল পিঠা। চিতল পিঠা বলছি, চিতুই পিঠা। সরি, চিতুই পিঠা এটা। চিতল আর চিতই একই মানে মুখ দিয়ে চলে আসে। তো আপনাদের মানে এলাকার ভাষায় এটাকে কি বলে? আমরা বলি চই পিঠা। আমাদের সিলেটের ভাষায় এটার বলে এটা কিতা হরো? চই পিঠা আর কিতা শুদ্ধ হরো? ভাষায় এটার নাম চিতই পিঠা। তো তা এটা কি চিতই জাত পিঠা? পিঠাগুলো এটা কি বানাচ্ছি। জাত আর পিঠা? এখানে দেখুন আমার মেয়ে ডিজাইন করে নিচ্ছেন
পিঠার মধ্যে। তো ছোট মানুষ ওর ভালো লাগে এগুলো করতে। আর আস্তে আস্তে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে, ওর স্কুলের টাইমে চলে আসছে। ওকে আমরা ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়েছি। দোয়া করবেন সবাই যাতে আমার মেয়েটা পারফরমেন্সটা ভালো করতে পারে। তো ওনার স্কুলে উনি ওনাকে মানে ভর্তির ডেটটা পিছিয়ে গিয়েছিল। আর পরে আবার ওর বড় চাচা ওর জন্য অনেক মানে কষ্ট করে একটা ফর্ম জোগাড় করেছেন। তারপর আবার ১৫০ জন নিয়েছিল। ওইখানে আমার মেয়ে টিকেছে ৩০ জনের মধ্যে। তো মাশাআল্লাহ আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়েটা যে আল্লাহ এক্সট্রা নলেজ বাড়িয়েছেন বা দিয়েছেন, সেটা মনে করেন ও নিচে থেকে। আর দোয়া করবেন সবাই আমার মেয়ের জন্য যাতে ও আরো সামনে ভালো করতে পারে। আর ভালো একটা স্কুলে পড়ানো সেটা মুখের কথা নয়, চান্স পাওয়ার একটা কথা আছে। তো আমার মেয়েটা যে চান্স পেয়েছে এটাই অনেক বড়। ১৫০ জন ছাত্রের মধ্যে চান্স পাওয়াটা, ৩০ জনের একটা মানে কম্পিটিশন ছিল ১৫০ জনের, সেখান থেকে ৩০ জন তারা নিয়েছে। ওইখানে আমার মেয়েটা টিকছে। তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। এখানে চিতই পিঠাটা আমি দিয়ে দিয়েছি। এই যে রাইস কুকারে যে হাঁড়িটা থাকে ওইটার মধ্যে বসিয়েছি। এটার মধ্যে খুব ভালো হয় চিতই পিঠাটা। শুধু জাস্ট একটু তেলটা ব্রাশ করে দিতে হয়, এটাই আর কি। আমি একটা টিস্যু দিয়ে তেলটা ব্রাশ করে দিয়েছি। আর এখানে নামিয়ে ফেলেছি, হয়ে গেছে। আরেকটু রয়ে গেছে, ওইগুলো দিতে হবে। তো ২ বারে করতে হয়েছে। আর এখানে আমি চালের গুঁড়ি বের করে নিয়েছি। চালের গুঁড়ি দিয়া আমি মানে নুনের পিঠা করব। সরি, এর আগে আমি আপনাদেরকে যে দেখিয়েছিলাম ওটা ছিল চিতই পিঠার মানে ডো। আর এটাই হচ্ছে নুনের পিঠার ডো। আগেরটা নুনের পিঠার ডো ছিল না, সেজন্য ক্ষমা করে দিবেন। ভিডিও তে ভয়েস ওভার দিতে গেলে এরকম একটু ঝামেলা হয়ে যায়। তো অ্যাডজাস্ট করে নিয়ে নিবেন। আ এইগুলা আমি চিতই পিঠা বানাবো, তারপর নুনের পিঠা বানাবো, আর তারপরে আপনার বানাবো, আ নারকেলের পিঠাটা বানাবো। এগুলা শীতের পিঠা। তো শীত এসেছে, পিঠাপুলি বানানো হয়নি। এগুলা বানিয়ে রাখলাম। কেউ আসলে খাবে, আমরাও খাবো। তো শীত আসলে দেখা যায় পিঠা খেতে খুবই ভালো লাগে। মানে একটা আলাদা একটা একটা ভাইব আসে, শীতের একটা ভাইব আসে, কি বলবো? তো পিঠাগুলোর কালার গুলা কিন্তু এখানে আসছে না। অনেক সুন্দর কালার হয়েছিল। এখানে মাংস ভিজিয়ে রেখেছিলাম। রাত্রে রান্না করব। মাংস রান্না করব রাত্রে। তো এখানে আ আমি রান্নাবান্না করছিলাম রাতের জন্য। রাত্রে আর দুপুরের জন্য রান্না করব। কারণ আমরা এক জায়গায় যাব বেড়াতে। সেজন্য মনে করেন যে এই যে রান্নাবান্নাটা। তো দুপুরে তো আর রান্না করতে পারবো না। সকালে এক জায়গায় যাবো বেড়াতে। তো এখানে আমার মেয়ে ঘুমিয়ে আছে। রান্নাবান্না আমি আ গুছাবো। তার আগে মাংসটা ভিজিয়ে এসেছিলাম। এখন ঘড়িতে বাজে কয়টা? এই মেহেদির ডিজাইনটা আমার মেয়ের হাতে দিব। তো এই মেহেন্দিটা ওনার হাতে দিব। উনি মেহেন্দি পড়তে একদমই পছন্দ করেন না। উনি ভয় পান মেহেন্দি মানে কালারটা লেগে যায়, ওটা ছুটে না, ওইগুলা ওর প্রবলেম। কারণ কখনো দেখেনি তো কাউকে মেহেন্দি দিতে, বা ঘরে তো এরকম নেই আমি ছাড়া। মনে করেন মেয়ে আমি ছাড়া আর নেই। তো আমি মেহেন্দি দিতে মানে পছন্দ করি না। মানে এত খারাপও লাগে না, দিতে ভালো লাগে না, সময় পাই না। আর বিয়ের আগেও আমি এতটুকু মেহেন্দি দেওয়াতে আমার কোনো ইন্টারেস্ট নেই। যারা মেহেন্দি লাভার আছেন তারা অবশ্যই বলবেন, "এ কি বলতেছে?" আসলে সবার তো সবকিছু মানে ধৈর্য কুলায় না, আবার অনেক কিছু পছন্দ হয় না। যার দেখবেন যেটা ভালো লাগে সেটা যতই কঠিন হোক সে সেভাবেই সময় করে এভাবে দিয়ে দিবে। মনে করেন আমি যদি আমার বোনের কথা বলি, আমার বোন যদি কোথাও বেড়াতে যাওয়ার একটা মনে করুন প্রসেসিং থাকে, বা আগে থেকে জেনে থাকেন যে ওইখানে যাবেন, বা ১ ঘন্টা আগেও জানেন যদি ওইখানে যাবেন, তাহলে উনি মেহেন্দিটা হাতে পরবেনই পরবেন। ওটা একটা শখ উনার। তো আমার এরকম শখ নেই বিধায় আমি এরকম মানে ইন্টারেস্ট নেই। কিন্তু অন্য কেউ দিয়ে দিলে ভালো লাগে। তাও আবার সিম্পল হলে আমার খুব ভালো লাগে। আমি গর্জিয়াস মেহেন্দি বা নখে বা আঙ্গুল ভরে যে মেহেন্দি দেওয়া, এগুলো আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখানে আমি মানে
রান্নার জন্য সব উপকরণ রেডি করেছি। আর এখানে মাংসগুলাকে আমি একটু ফ্রাই করে নিয়েছিলাম। তো এই তো রান্না বসিয়ে দিচ্ছি। এখানে ১ম এ রসুন দিয়েছি তেলের মধ্যে। যেই তেলে আমি মাংস ফ্রাই করেছি ওই তেলেই আমি মনে করেন অ্যা ইয়ে করব, রান্নাটা করব। একটু স্টিকি হবে, মানে এত পাত ইয়ে করব না, একটু মসলা, মসলা থাকবে। রোস্টের মতো করে করব আমি। তো এখানে মসলা, এখানে রোস্ট মসলা দেখতে পাচ্ছেন। তো রোস্টের মতো করব আমি। রোস্টের মতো আসলে মাংসের পিসগুলো দেইনি। ছোট, ছোট করে দিয়েছি যেহেতু ঘরে খাওয়া হবে তাই। আর আমি সাথে পোলাও রান্না করব। যার জন্য এখানে আমি আ রোস্টের মানে রোস্টের মতো রান্না করছি। তো রোস্ট বলতে আপনাদের কাছে লাগবে যে রোস্টের মতো কোনো সাইজ নেই। আসলে ঘরে খাবো তো তাই এরকম মাংসের পিসগুলা ছোট, ছোট ছিল। আর ইচ্ছা করছিল যে পোলাও খাবো। তাই পোলাও খাওয়া মানে সাদা পোলাও খাবো। তো সাদা পোলাওয়ের সাথে কিন্তু রোস্টটা ভালো যায়। তো এখানে আমার সাদা পোলাওটা আমি করে নিয়েছি। তো আ এখন একটু লিকুইড দুধ দিয়ে দিব। এখানে কিশমিশ, মানে কিশমিশ, বাদাম এগুলো আমি দিয়ে থাকি সাদা পোলাও করলে। কে কিভাবে তৈরি করেন জানি না। এভাবে তৈরি করলে আলাদা একটা মানে স্মেল আসে, ফ্লেভারটা আসে। তারপরেই তো উম আমার মেহেন্দি দেওয়ার পালা। আমার মেয়েকে মেহেন্দি দিয়ে দিয়েছিলাম রাত্রে। আর আমি আর দেইনি। আমি মেহেন্দি দিব আর মেহেন্দি দেওয়ার পালা। এবার সাজিয়ে গুজিয়ে মেহেন্দি কারা, কারা দাও বলো তো? আমি এভাবে পছন্দ করি দিতে। মানে আমার খুব ভালো লাগে এভাবে মেহেন্দি মানে সাজিয়ে গুজিয়ে মেহেন্দি দেওয়ার একটা স্টাইল, মানে আলাদা একটা মানে ফিলিংস কি বলবো? তো যাই হোক এখানে আমি আমার হাতে মেহেন্দি দিব। আসলে আমি কাবেরী মেহেন্দিটা পছন্দ করি কেন জানো? ওইটাতে হালকা কালার আসে তাই। তো এখানে আমি একটা বালিশ নিয়েছি আর বালিশের উপরে একটা আ টাওয়াল রেখেছি যাতে বালিশটা নোংরা না হয়। তো টাওয়ালটা আবার ধুলে মানে ময়লাটা চলে যাবে। তো লেটস গেট তো মেহেন্দি নাও। তো এখন আমি মেহেন্দিটা দিয়ে দিব হাতের মধ্যে। আর এত বকবক করছি তোমাদের কি বিরক্ত লাগছে? বিরক্ত লাগলে ক্ষমা করে দিও। আর যারা, যারা নতুন ভিউয়ার্স আছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। আর যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছো, যারা আমার শুভাকাঙ্ক্ষীরা আছো তাদেরকে অনেক ধন্যবাদ আমার বকবক শোনার জন্য, ভিডিওটা দেখার জন্য। আর আমি অত্যন্ত দুঃখিত এতদিন আমি ভিডিও ছাড়তে পারিনি। আসলে বুঝতেই তো পারছো ফোনটা নষ্ট হয়ে গেছিল। আমি ভাবতেই পারিনি এই ভিডিওটা আমি আপলোড দিতে পারবো। মানে ভিডিও যে আপলোড দিয়েছি সেটা আমি ভাবতে পারি যে এই ফোন থেকে আমি ভিডিও আপলোড দিতে পারবো। দেখা যাক কয়দিন চালাতে পারি এই ফোন দিয়ে। আর আ যতদিন চালাতে পারি তোমাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করার চেষ্টা করব ভিডিও। আর আজকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে। নেক্সট ভিডিওটা দেখতে হবে। কেমন? তো এখানে মেহেন্দিটা দিচ্ছি। আসলে আমি তো মানে আম এক্সপার্ট না। তো যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করছি। আর মানে মনে হলো যে মেহেন্দিটা দেই, ঘুরতে যাব মেহেন্দিটা দেই, এইভাবে যে আছে না কোথাও ঘুরতে গেলে মানে সবসময় মেহেন্দি দেই তা কিন্তু নয়। আজকে ইচ্ছে হলো তাই দিলাম। তো আমার মেহেন্দি দেওয়াটা কেমন হলো, আমার আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। আর দোয়া করবে আমাদের জন্য অনেক, অনেক, যাতে তোমাদের সাথে আমার প্রতিদিনের ভিডিও ব্লগ শেয়ার করতে পারি। আর সবাই অনেক ভালো থাকবে। অনেক, অনেক মানে শুভকামনা তোমাদের আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।